আজকের অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য বই যে সাহিত্য চর্চা রয়েছে, সেই পাঠ্য বইয়ের প্রথম কবিতা নীলধ্বজের প্রতি জনা আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা আজকের অনলাইনে রেখেছি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এবং কলেজে যারা থার্ড সেমিস্টারে বাংলা অনার্সে ভর্তি হয়েছ তাদেরকে। একাদশ শ্রেণীতে যে কবিতা নীলধ্বজের প্রতি জনা রয়েছে, সেই কবিতার মূল গ্রন্থ বীরাঙ্গনা কাব্য থেকে। এই বীরাঙ্গনা কাব্য একটি পত্রকাব্য। এই কাব্যের কবিতাগুলি তোমাদের কলেজের থার্ড সেমিস্টারও বাংলা অনার্সের সিলেবাসে রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের কবিতা, একাদশ শ্রেণীর কবিতা নীলধ্বজের প্রতি জনা, কবি মাইকেল মধুসূদন দত্তের কবিতা, মূল কাব্যগ্রন্থ বীরাঙ্গনা। কবিতাটি আলোচনা করার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে সামান্য কিছু জেনে নিই। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত একটি গ্রাম, যার নাম সাগরদাঁড়ি। এই গ্রামে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা তার মায়ের কাছ থেকে, মা জাহ্নবী দেবীর কাছ থেকে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর বাবা পিতা রাজনারায়ণ দত্তের হাত ধরে কলকাতার খিদিরপুরে চলে আসেন। তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন এক আইনজীবী। খিদিরপুরে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। তারপর তিনি হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য শেখার জন্য ভর্তি হন। সে সময় এই হিন্দু কলেজ ইংরেজি শিক্ষার এক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ছিল। মধুসূদন দত্ত সেই কলেজে সহপাঠী হিসাবে পেয়েছিলেন রাজনারায়ণ বসু, আর ভূদেব মুখোপাধ্যায় ছিল তার প্রিয় বন্ধু বা প্রিয় সহপাঠী। সে সময় তাদের কথায় এই হিন্দু কলেজে কোনো সহপাঠী মধুসূদন দত্তের সমগোত্রীয় ছিল না। তার রচিত ইংরেজি কবিতা কলেজের অধ্যক্ষ রিচার্ডসন সাহেবকে অবাক করেছিল। তিনি মাইকেল গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন। তিনি ঘটনাচক্রে ধর্ম ত্যাগ করেন, হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং বিশপস কলেজে ভর্তি হন। বাড়ি থেকে সাহায্য না পেয়ে আর্থিক সমস্যার জন্য তিনি চলে আসেন, সাহিত্য লেখা শুরু করেন এবং ইংরেজি সাহিত্য দিয়ে তিনি লেখা শুরু করেন। কিছুদিন পর তার মোহভঙ্গ হয় এবং তিনি বাংলা সাহিত্য লিখতে শুরু করেন এবং তার সৃষ্টি অমৃতাক্ষর ছন্দ এক অনন্য নজির সৃষ্টি করেছিল বাংলা সাহিত্যে। আজকে আমাদের যে কবিতা নীলধ্বজের প্রতি জনা, এই কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের অমৃতাক্ষর ছন্দে লেখা এবং তিনি যে ছন্দ ব্যবহার করেছেন সেই ছন্দে, অর্থাৎ অমৃতাক্ষর ছন্দে, প্রতিটা কবিতার এক একটা লাইনে 14টি করে অক্ষর রয়েছে। আমরা এই কবিতাতেও নীলধ্বজের প্রতি জনা, এই কবিতাতেও আমরা দেখেছি প্রতিটা লাইনে 14টি করে অক্ষর রয়েছে।
এই কবিতা মোট আমাদের লাইন সংখ্যা পংক্তি সংখ্যা 135টি রয়েছে। আমরা মধুসূদন দত্ত সম্পর্কে কিছু জানলাম। যদি আরও তার সম্বন্ধে আলোচনা করি তাহলে এই ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে, তাই আমরা এই কবিতাতে চলে যাচ্ছি, এই কবিতা প্রসঙ্গে যাচ্ছি। মাইকেল মধুসূদন দত্ত রোমান কবি ওভিড প্রণীত দ্য হেরোইডাসের আদেশে বা তার অনুকরণে এই বীরাঙ্গনা কাব্যগ্রন্থটি রচনা করেন। নীলোধ্বজের প্রতি জনা এই কবিতাটি, এই পত্রকাব্যটি বীরাঙ্গনা কাব্য থেকে নেওয়া হয়েছে। বীরাঙ্গনা শব্দের অর্থ বীর, নারী, অর্থাৎ এই কবিতায়, এই কাব্যগ্রন্থে, বীরাঙ্গনা কাব্যগ্রন্থে এটি একটি পত্রকাব্য। এই পত্রকাব্যে মোট 11টি পৌরাণিক কাহিনী, 11টি পৌরাণিক চরিত্র তাদের প্রিয়জনদের উদ্দেশ্যে অভিযোগপত্র লিখেছিলেন 11 জন পৌরাণিক নারী চরিত্র। বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলোধ্বজের প্রতি জনা কবিতাটি এই বীরাঙ্গনা কাব্যগুচ্ছের শেষতম তথা 11তম পত্রিকা। আমরা মধুসূদন দত্তের কবিতাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব একটা ব্যতিক্রমী কবি ছিলেন তিনি। তার কবিতাতে রামায়ণ, মহাভারত বা পুরাণের যে কাহিনীগুলি রয়েছে সেগুলোর নেগেটিভ চরিত্রগুলি, অর্থাৎ ভিলেন চরিত্রগুলিকে তিনি এক শ্রেষ্ঠত্ব আসন বা মহিমান্বিত করার চেষ্টা করেছেন। আমরা রামায়ণে রামচরিত্রকে তিনি মহিমান্বিত করেছেন, আবার মেঘনাদ বধ কাব্যে মেঘনাদকে তিনি গৌরবান্বিত করেছেন। তার কাব্যে তিনি বিপরীত চরিত্রগুলোকে, ভিলেন চরিত্রগুলোকে তিনি মহিমান্বিত করেছেন। এটাই তার কাব্যগুলির একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা এবার কবিতায় চলে যাচ্ছি। কবিতার নাম নীলোধ্বজের প্রতি জনা, মূল গ্রন্থ বীরাঙ্গনা। এটি একটা পত্রকাব্য। এটির 11তম অর্থাৎ 11দশতম স্বর্গ এটি, এই কবিতাটি। আমরা তোমরা বইয়ের যে লাইন রয়েছে কবিতায় দেখো 11দশ স্বর্গ লেখা আছে। এটা 11দশ স্বর্গটা 11তম পত্রিকা। আগেকার দিনে কী হতো, রানীরা তাদের অভিযোগগুলি পত্র আকারে লিখে কোনো দূত মারফত পাঠিয়ে দিত রাজার কাছে, রাজা সেগুলি পাঠ করত। কারণ রানীদের সাথে রাজার সরাসরি যোগাযোগ খুব কমই থাকত, তাই পত্রের মাধ্যমে তারা বাক্যালাপ করত। এই নীলোধ্বজের প্রতি জনা, এখানে আমরা নীলোধ্বজ হচ্ছে রাজা, মাহেশ্বরীপুরীর রাজা নীলোধ্বজ, জনা তার স্ত্রী অর্থাৎ রানী, আর তাদের একমাত্র পুত্র প্রবীর। এই কবিতার 3টি মুখ্য চরিত্র। এই কবিতায় আমরা আরও চরিত্র পাই। নীলোধ্বজের জামাতা অর্থাৎ অগ্নিদেব আর অর্জুন। এখানে কবিতাতে আমরা জানতে পারি যে মাহেশ্বরীপুরীর রাজা নীলোধ্বজ, এই তার পুত্র নীলোধ্বজের পুত্র প্রবীর অশ্বমেধের যজ্ঞের ঘোড়ার পথ আটকিয়েছিল, তার জন্য অর্জুনের সাথে তাকে যুদ্ধ করতে হয়েছিল। অশ্বমেধ যজ্ঞ কি আমরা পৌরাণিক রামায়ণ মহাভারতে দেখি যে অশ্বমেধ যজ্ঞ করা হতো পুত্র সন্তান লাভের জন্য, কিংবা রাজ্য বিস্তারের জন্য, কিংবা তার শ্রেষ্ঠত্ব বীর যোদ্ধা হিসাবে পরিচিতি লাভের জন্য তারা এই অশ্বমেধ যজ্ঞ করত। এই যজ্ঞে একটা বিশেষ অশ্বকে কপালে জয়পত্র দিয়ে ছেড়ে দিত। সেই অশ্ব বা ঘোড়া বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে 1 বছর পর ফিরে আসতো। যদি কোনো রাজা এই ঘোড়ার পথ আটকাতো
তাহলে তাকে যার ঘোড়া সেই রাজার সাথে তাকে যুদ্ধ করতে হতো। এই ঘোড়ার সাথে দুজন সৈন্য পাঠিত রাজা এবং যুদ্ধে যদি পরাজিত লাভ করত কিংবা বশ্যতা স্বীকার করত, এটাই অশ্বমেধ যজ্ঞের বৈশিষ্ট্য। এবং 1 বছর পর সেই ঘোড়া যদি ফিরে আসতো তখন সেই ঘোড়ার বুকের মেদ অর্থাৎ চর্বি আগুনে সংস্কার করা হতো এবং ঘোড়ার বাকি অংশ দিয়ে হোম হতো। এটাই অশ্বমেধ যজ্ঞ বলা হতো। এখানে এই নীলোধ্বজের প্রতি জনা কবিতায় নীলোধ্বজ রাজা তার পুত্র যুবরাজ প্রবীর ওই যুদ্ধের প্রবীর যে ঘোড়াকে যজ্ঞের ঘোড়াকে আটকেছিল, যুধিষ্ঠিরের ঘোড়া যুদ্ধে আটকেছিল, পথ আটকেছিল, তার জন্য অর্জুনের সাথে এই প্রবীরকে যুদ্ধ করতে হয়েছিল এবং সেই যুদ্ধে প্রবীর মারা যান, নিহত হন। রাজা নীলোধ্বজ এই উচিত ছিল তার প্রবীরের হত্যাকারী অর্জুনের সাথে যুদ্ধ করা, কিন্তু নীলোধ্বজ তা করেননি। এই খবরটা পেয়ে এবং অর্জুন কী করেছে, এই অর্জুন নয়, নীলোধ্বজ কী করেছে যে অর্জুনকে তার রাজ্যসভায় ডেকেছে এবং তাকে সিংহাসন দিয়েছেন বসে তার গুণকীর্তন করছেন, তাকে বন্ধু হিসাবে অতিথি হিসাবে বরণ করে নিয়েছেন। আমরা দেখেছি এই কবিতাতে জনা সেই খবরটি পেয়ে অর্জুনকে অতিথি রূপে বরণ করে নিয়েছে মিত্র হিসাবে। এই খবরটি জনা পেয়ে ক্ষোভে অভিমানে তার স্বামীকে একটি পত্র লিখে সেই পত্র এই নীলোধ্বজের প্রতি জনা আমরা কবিতাটিতে পড়ব। তো চলো কবিতাটি শুরু করা যাক। তোমরা যদি মহাভারতের অশ্বমেধ যজ্ঞ পাঠ করো তাহলে এই কবিতা সব কিছু সবিস্তারে জানতে পারবে। তাহলে আমরা কবিতা যাচ্ছি, কবিতাটি পাঠ করছি। বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি, হেসে অশ্ব গজে গজ উড়িছে আকাশে রাজকেতু। অর্থাৎ রাজ তোরণে অর্থাৎ রাজ দরবারে, তোরণ শব্দ অর্থ ফটক হয়, প্রধান গেট হয়। বাজিছে রাজ তোরণে অর্থাৎ রাজপ্রাসাদে বাজছে রণবাদ্য আজি, রণবাদ্য মানে যুদ্ধের বাজনা বাজছে রাজপ্রাসাদে। হেসে অশ্ব ঘোড়া ডাকছে, গজে গজ হাতি গর্জন করছে, উড়িছে আকাশে রাজকেতু, আকাশে রাজকেতু অর্থাৎ রাজ পতাকা উড়ছে। মুহুমুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য। মুহুমুহু অর্থ হচ্ছে ঘন ঘন, মাঝে মধ্যে। হুঙ্কারিছে অর্থাৎ চিৎকার করছে। মাতি রণমদে যুদ্ধের জন্য মেতে উঠেছে রাজ সৈন্য, রাজার সৈন্যরা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেছে, আর যুদ্ধের জন্য মেতে উঠেছে। কিন্তু কোন হেতু, কিন্তু কি কারণে রাজতরণে বাজনা বাজছে, ঘোড়া ডাকছে, হাতি গর্জন করছে, আকাশে রাজ পতাকা উড়ছে, সৈন্যরা রণমতে মাতিছে? কি কারণ? এর কারণ কি? সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিষ্ঠিতে। এই যুদ্ধের জন্য নররাজ অর্থাৎ নীলোধ্বজ কি প্রস্তুতি নিচ্ছে, যুদ্ধের জন্য কি সাজছে? প্রবীর পুত্র, তার একমাত্র পুত্র প্রবীর, তার মৃত্যুর প্রতিবিধিষ্ঠিতে অর্থাৎ তার বদলা নিতে, অর্থাৎ নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনীর লোহে। নিবাইতে মানে তার শোক, পুত্রের মৃত্যুর যে শোক, সেই শোক সে নিবাতে বা নিবারণ করতে ফাল্গুনীর লোহে। ফাল্গুনী অর্থ, ফাল্গুনী মানে অর্জুনকে বলা হচ্ছে ফাল্গুনী, লোহে মানে রক্ত। অর্জুনের রক্তে সে কি অর্থাৎ রাজা নীলোধ্বজ কি যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে। এই তো সাজে তোমারে, তোমাকে তো এটাই মানায়। ক্ষত্র মুনি তুমি, ক্ষত্রিয়দের শ্রেষ্ঠ তুমি,
মহাবাহু, তুমি খুব শক্তিশালী বীর যোদ্ধা, যাও বেগে, তুমি বেগে যাও। গজরাজ যথা, গজ মানে হাতি, হাতি যেমন যায়, যমদণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে, যেমন শুঁড় উঁচু করে গর্জন করে হাতি এগিয়ে যায় সেইভাবে তুমি যাও। টুটো কিরীটির গর্ব আজি রণস্থলে, তুমি কিরীটি অর্থাৎ অর্জুন, তার গর্ব, সে বীর যোদ্ধা, সে নিজেকে মনে করে, সে গর্ব তার তুমি খণ্ডন করো। আজই রণস্থলে, আজকে যুদ্ধক্ষেত্রে তুমি যাও, গিয়ে অর্জুনের গর্ব তুমি শেষ করে দাও, গর্ব ভেঙে দাও। খণ্ডমুণ্ড তার আনো, তার কাটা মুণ্ড নিয়ে এসো। শূলদণ্ড শিরে, তোমার ত্রিশূলের গোড়ায় তুমি গেথে তার কাটা মুণ্ডটা আমার কাছে নিয়ে এসো। এটাই জোনা তার পত্রের মাধ্যমে নীলধ্বজকে লিখেছে। অন্যায় সমরে মূঢ় না ছিল বালকে, অন্যায়ভাবে, মূঢ় মানে মূর্খ, অর্জুন না ছিল বালককে, এই প্রবীর সে বালক, তাকে অন্যায়ভাবে যুদ্ধে হত্যা করেছে অর্জুন, তাকে তুমি শেষ করে দাও। নাশ ও মহেশ্বাস, মহেশ্বাস শব্দ অর্থ বীর ধনুর্ধর, তাহলে এখানে তুমি বীর ধনুর্ধর, তুমি মহেশ্বাস, তুমি নাশও তারে, তাকে শেষ করে দাও, অর্থাৎ অর্জুনকে শেষ করে দিতে বলছে। ভুলিব এই জ্বালা, জনা বলছে তাহলে আমি এই জ্বালা ভুলে যাব, এই বিষম জ্বালা, পুত্র হারা যে কী জ্বালা, সে জ্বালা আমি তাহলেই ভুলতে পারবো যদি তুমি অর্জুনকে শেষ করে তার কাটা মাথা কাটা মুণ্ড আমার কাছে ত্রিশূলে গেঁথে নিয়ে আসো। ভুলিব সত্তরে, তাড়াতাড়ি আমি ভুলে যাব। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে, জন্মগ্রহণ করলে মরতে হবে, জন্মিলে মরতে হবে, বিধাতার এটাই বিধি জগতে। ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি, তুমি ক্ষত্রকুলের রত্ন, তুমি প্রবীর তার ছেলে প্রবীর সুমতি। সম্মুখ সমরে পড়ি, সামনাসামনি পড়ে গেছে স্বর্গাধামে, মারা গেছে, স্বর্গ লাভ করেছে। কি কাজ বিলাপে, মিথ্যা ফালতু বেকার বিলাপ করে কী লাভ প্রভু। পাল মহিপাল, তুমি বীর, তুমি পাল মহাপাল, মহারাজা। ক্ষত্র ধর্ম, তুমি ক্ষত্রিয়দের শ্রেষ্ঠ, ক্ষত্র কর্ম, তুমি তোমার ক্ষত্রিয় ধর্ম পালন করো। তুমি সাধো ভুজ বলে, তোমার বাহু বলে তুমি একে শেষ করো, তার প্রতিশোধ নাও। হাই পাগলিনী জনা, জনা নিজেকে পাগলিনী বলছে। তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি, কিন্তু কি হচ্ছে, তুমি বদলা নেবে, প্রতিশোধ নিতে যাবে কোথায়, তুমি সভা মাঝে, তোমার চারদিকে সভা ডেকেছো, সভা বসিয়েছো, তা মাঝে নর্তকীরা নাচছে আজি, গায়ক গাইছে, গায়করা গান গাইছে। নাচিছে নর্তকী আজি, গায়ক গাইছে, উথুলিছে বীণাধ্বনি, প্রাসাদের চারিদিকে বীণা সঙ্গীত বেজে উঠছে, গায়ক গান করছে, নায়ক নর্তকীরা নাচ করছে। তব সিংহাসনে বসিছে পুত্র হা রিপু, সিংহাসনে বসে আছে পুত্র হারা, অর্থাৎ পুত্রকে যে হত্যা করেছে, রিপু মানে শত্রু অর্জুন, এই অর্জুন তার পুত্র প্রবীরকে হত্যা করেছে, তাকে তুমি সিংহাসনে বসিয়ে তাকে অতিথি হিসাবে বরণ করে নিয়েছো, এবং তার চারিদিকে নর্তকীরা নাচ করছে, গায়ক গান গাইছে, চারিদিকে বীণাধ্বনি শোনা যাচ্ছে। মিত্রোত্তম এবে, তুমি তাকে বন্ধুরূপে বরণ করে নিয়েছো। সেবিছ যতনে, তুমি অতিথি রতনে, তুমি তাকে অতিথি হিসাবে রত্ন সহকারে তুমি তাকে সেবা করছো। কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে, জনা বলছে কি লজ্জা, এর চেয়ে লজ্জা কি হতে পারে, আমি এই দুঃখের কথা কাকে বলবো, কিভাবে বলবো। হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, তুমি কি পুত্রের শোকে তোমার জ্ঞানও হারিয়ে ফেলেছো। মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী, তুমি নীলধ্বজ, তুমি মহারথী, এই মাহেশ্বর পুরীশ্বরের মহারথী তুমি রাজা, তুমি কি পুত্রের দুঃখে পুত্রের শোকে তুমি কি সব কিছু ভুলে গেছো। তোমার শত্রুকে, যাকে তোমার হত্যা করা উচিত, সে শত্রুকে তুমি সিংহাসনের পাশে ডেকে তাকে অতিথি রূপে বরণ করে নিয়েছো। এটা জোনা তার অভিমানে দুঃখে এই পত্রে লিখেছে। কি লজ্জা কি দুঃখের কথা হায় কবকারে। হতজ্ঞান আজি কি হে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। যে দারুণ বিধি রাজা আঁধারিলা আজি, রাজ্য হরি পুত্রধনে হরিলা কি তিনি জ্ঞানতব। তা না হলে কহ মরে কেন, এ পাষণ্ড পাণ্ডুরথী পার্থ তবে পুরে অতিথি। তাহলে কেন তুমি এই পাষণ্ড বলে অর্জুনকে, কেন তাকে তুমি এইখানে এই সাম্রাজ্যে এই মাহেশ্বরী পুরীতে এই তোমার প্রাসাদের ভিতরে তাকে ডেকে নিয়েছো।
কেমন তুমি হাই মিত্রভাবে পরস্যে করো, যাহা প্রবীরের লোহে লোহিত, ক্ষত্রিয় ধর্ম এই কি নিমনি। কোথা ধনু কোথা তৃণ, কোথায় তোমার ধনুক, কোথায় তোমার তৃণ। তৃণ অর্থে ধনুকের তীর রাখার যে পিঠে স্বর রাখার, তীর রাখার যে অস্ত্র রাখার যে সরঞ্জাম থাকে পিঠের মধ্যে, তাকে তৃণ বলা হয়েছে। কোথায় তোমার ধনুক, কোথায় তোমার তৃণ, কোথা চর্মসী। চর্মসী বলতে যুদ্ধের জন্য যে পোশাক পরা হয় তাকে চর্মসী বলছে। না ভেদি রিপুর বক্ষ, তুমি তার বক্ষে এই তীর ভেদ না করে তীক্ষ্ণতম স্বরে রণক্ষেত্রটাকে তুমি তীক্ষ্ণভাবে ভেদ না করে কি করছো, মিষ্টি লাপে তুষিস কি তুমি কর্ণ তার সভাতলে, তুমি তার সাথে মিষ্টালাপ করছো এই সভাতলে। কি কহিব কহ যবে দেশ দেশান্তরে জনরব লবে, এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত। এই কাহিনী যখন সবাই জিজ্ঞেস করবে তাদের আমি কী বলবো, তুমি তাদের জবাব কি দেবে। নরনারায়ণ জ্ঞানে শুনিনু পুজিছ পার্থে রাজা ভক্তিভাবে, এ কি ভ্রান্তি তব, এটা কি তোমার ভুল। আজকের কবিতাটি এখান পর্যন্ত থাক, আরেকটা পাঠ আমরা করব, পরের পাঠে পুরো কবিতা আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও আর লাইক করে দাও। যদি আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমাদের আলোচনা এখান পর্যন্তই, পরের দিন নেক্সট দিন আবার এই কবিতার মধ্যেই ফিরে আসবো। ধন্যবাদ।